হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। দীর্ঘদিন ধরে ভাইরাল ফিভারে ভুগছি আমি, সেই 14ই জানুয়ারি থেকে। আজকে ফেব্রুয়ারির 3 তারিখ। কি বলবো, জ্বর তো কমে গেছে কিন্তু ভয়ানক সর্দি আর কাশিটা রয়ে গেছে। ওষুধপত্র খাচ্ছি, ডাক্তারবাবুরা বলছেন আর কি যে এটা সারতে একটু টাইম লাগবে। আর এই ভাইরাল ফিভারটা কিন্তু এখন ঘরে ঘরে হচ্ছে। তো বন্ধুদের প্রত্যেককে বলবো, প্রত্যেকে সাবধানে থেকো, আর তোমাদের বাড়িতে যারা বয়স্ক মানুষজন আছেন ওনাদেরকেও সাবধানে রেখো। এনিওয়ে, তো ভিডিওর শুরুতেই প্রত্যেককে জানাই হ্যাপি সরস্বতী পুজো। যদিও বসন্ত পঞ্চমী তো ছেড়ে গিয়েছে, তবুও বলছি সরস্বতী পুজো যেহেতু, প্রত্যেকে দিনটা ভালো কাটাও। আর আমার বেশ ভালো লাগছে, চতুর্দিকে ছোট ছোট জ্যান্ত সরস্বতী দেখতে পাচ্ছি, মা বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই একটা দিন আমরাও তো কাটিয়ে এসেছি ছোটবেলায়, মানে মুখিয়ে থাকতাম কবে সরস্বতী পুজো আসবে আর মাকে বলবো যে শাড়ি পরিয়ে দাও। কি বলো বন্ধুরা? আশা করি আমার মেয়ে বন্ধুরা নিশ্চয়ই তোমরাও এমনটাই করতে। তো বেশ ভালো লাগছে। তো চলো এবার ভিডিওর মূল টপিকসে ঢুকে যাই। বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি বড় হবে, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে শুনো, এবং আমি যেই কথাগুলো বলছি সেইগুলো প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দীর্ঘদিন ধরে আমি ইউটিউবে এক দেওর বৌদিকে দেখে যাচ্ছি, সত্যি বলছি দীর্ঘদিন ধরে। কিন্তু যেহেতু আমার এতটাই জ্বর সর্দি কাশির মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম বলে অনেক কথা চেয়েও না তৎক্ষণাৎ বলতে পারিনি। তো আজকে শরীরটা তুলনামূলক ভালো, তো সেই জন্য ভাবলাম যে না, এইভাবেই বলবো। নাইবা মুখ দেখালাম, তাতে কি? মুখ দেখিয়ে ভিডিও করা আর না করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমি কি কথাটা বলছি সেটাই। তা বৌদির বেশ কিছু ভিডিও দেখলাম, বেশ মানে অনেকগুলো, অনেক অনেক। তার শিলিগুড়ির ভিডিও, দুর্গাপুরের ভিডিও, কলকাতার ভিডিও সবই দেখলাম যতটা পেরেছি। তা দেখে শুনে মনে হলো বৌদি আজকে এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে না, সম্পূর্ণ বৌদির নিজের দোষে দাঁড়িয়ে রয়েছে, আর কিচ্ছু না। দেখো বন্ধুরা, বৌদি তার পার্সোনাল লাইফে কার সাথে সংসার করবে, সে তার এক্স হাজবেন্ডকে ছেড়ে দিয়ে দেওরের সাথে সংসার করবে, নাকি তার কোনো মানে এক্সট্রা অন্য কারো ছেলেকে ধরে তার সাথে প্রেম করে তার সাথে সংসার করবে, না কি করবে, এগুলো বৌদির নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। সেগুলো নিয়ে আমার বলার কিছু ব্যাপার নেই। কিন্তু খারাপ লাগে এই জায়গাটাতে যখন দেখলাম বৌদি রোগ বিষয়ক জিনিসটাকে নিয়ে এত মিথ্যাচার করেছে। সরি, এত মিথ্যাচার করেছে, তাও যেমন তেমন রোগ নয়, ক্যান্সারের মতন মারণ রোগ। তা বলি কি বৌদি, আমার না অনেকগুলো কোশ্চেন আছে তোমার কাছে, অনেকগুলো কোশ্চেন। তুমি প্রথমে বলো তো বৌদি, এই ক্যান্সার রোগ বিষয়টা কি তুমি কি আদৌ জানো? বা ক্যান্সার রোগ কাকে বলে তোমার কি কোনো ধারণা আছে? বা ক্যান্সার রোগ হলেই যে মানুষ মরে যায়, বা ক্যান্সার থেকে বেঁচে ওঠার কোনো রাস্তাই থাকে না, এই সমস্ত ব্যাপারে কি তোমার কোনো বিন্দু মাত্র নলেজ আছে বৌদি? প্রথমে এটা বলো তো। আমি তোমাকে প্রথমে একটা ছোট্ট করে নলেজ দিই। হ্যাঁ, ক্যান্সার রোগ থেকে একটা মানুষ তখনই সুস্থ হতে পারে যদি তার ক্যান্সারটা একেবারে প্রি প্রাইমারি স্টেজে ধরা পড়ে। বুঝতে পেরেছো? প্রি প্রাইমারি স্টেজে, যে মানে দিন 10-15 হয়েছে, জাস্ট তার কোষটা বৃদ্ধি হতে শুরু করেছে। ক্যান্সার কি অতিরিক্ত হারে কোষ বৃদ্ধি হওয়াকেই ক্যান্সার বলে। সেই জায়গা থেকে তখন কেমো রেডিয়েশন দিয়ে একটা সুস্থতার জায়গা থাকে। কিন্তু ওই রোগটাই যদি 3rd স্টেজ 4th স্টেজে গিয়ে ধরা পড়ে, ওখান থেকে বার হওয়া যায় না গো বৌদি। তা প্রথমে এইটা আগে বলো তো, ক্যান্সার সম্পর্কে আদৌ কি তোমার কোনো নলেজ আছে? আমার তো মনে হয় নেই। নলেজ নেই বলেই না, মানে উল্টো পাল্টা যা মনে এসছে, যা তোমার মুখে এসছে তাই বলে তুমি ভিডিও করেছো। তোমার দেওর কাম হাজবেন্ডও করেছে। বলছি, তোমার দেওরের ব্যাপারে এইবার ঢুকবো। আমি তোমার ভিডিও বহির্ভূত একটা কথাও বলবো না, যা তোমার ভিডিওতে দেখেছি তার উপর বেস করেই কিছু কথা বলবো। তোমার একটা ভিডিওতে দেখেছিলাম তোমার এমআরআই হচ্ছে আর তোমার হাজবেন্ড সেই পিকচারটা তুলেছে। কি করে সম্ভব বৌদি? এমআরআই যখন হয়, আমি যতদূর জানি যেই রুমটাতে এমআরআই করা হয় না, ওইখানটাতে কোনো মেটালের জিনিস ঢোকানো তো যাবেই না। ইভেন হাতে গায়ে
কোনো যদি আংটি, তারপর তাবিজ কবজ হ্যান ত্যানও যদি থেকে থাকে সেটাও ডাক্তাররা খুলে দেয়। ইভেন অক্সিজেন সিলিন্ডারও রাখতে দেয় না। এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল শুনেছিলাম, যেরকম একটা অক্সিজেন সিলিন্ডার এরকম এমআরআই রুমে ছিল, এমআরআই করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল। তো সেই জায়গায় দেখলাম তোমার দেওর কাম হাজবেন্ড এমআরআই এর রুমের পিকচার তুলে সেটা দেখাচ্ছে যে দেখো কিভাবে বারিশের, মানে তোমার নাম নিয়ে আর কি বলছে, দেখো কিভাবে বারিশের এমআরআই হচ্ছে। খুব অবাক হয়েছি দেখে। যাই হোক, এরপরে দেখলাম তোমার ব্রেনে ক্লট, ব্রেন থেকে নাকি তুমি চোখেই দেখতে পাচ্ছ না, চোখ থেকে রক্ত, চোখে তোমার জমাট বেঁধে গেছে, চোখ দিয়ে রক্ত পড়ছে। তা বৌদি জানতে চাইছি কি এইগুলো কোন মিরাকেল ওষুধে তোমার সেরে গেল বলো তো? অথচ তুমি বাইরে কোথাও ডাক্তার দেখাতে যাচ্ছও না, সেই একবার গিয়েছিলে চেন্নাই, তারপরে আর কোথাও ডাক্তারও সেইভাবে দেখাতে দেখছি না, কিছু না, মানে কিভাবে সেরে যাচ্ছে? অথচ একটা তোমার শর্ট ভিডিওতে দেখলাম কোন একটা পুকুরেরা ডোবায় তুমি ডুব দিয়েছো, তাতে বলে তোমার রোগ সেরে গিয়েছে। মানে কি এগুলো বৌদি? কি মানে ফাজলামো মারার না একটা লিমিট থাকে। অসুখ নিয়ে ফাজলামো মারছো মারো, কিন্তু এতটাও ফাজলামো মেরো না যেটা মানুষের কাছে না খুব ঠেলো হয়ে যায়, বুঝেছো? আর এই ক্যান্সার বিষয়টা এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে না, মানে বলতেও খারাপ লাগে, কম বেশি প্রায় বাড়িতেই এই রোগে আক্রান্ত পেশেন্ট আমরা দেখতে পাই। তো তুমি ভুলভাল বোঝাতে আসবে না যে এই রোগের সিমটম কি, বা এই রোগ হলে একটা পেশেন্টকে কিভাবে টেক কেয়ার করতে হয়, বা একটা পেশেন্টের কি ধরনের সিমটমস হয়, মোটামুটি সিংহভাগ লোক জানে, যার কোনো কিছুই না তোমার কোনো কিছু দেখে মনে হয় না। বুঝতে পেরেছো? আর চুল কাটা, তুমি যে ন্যাড়া হয়েছো, কেন হয়েছো ন্যাড়া? হ্যাঁ, কেমোথেরাপিতে তোমার চুল উঠে গিয়েছিল বলে তুমি ন্যাড়া হয়েছো, না তোমার মানসিক করা ছিল বলে ন্যাড়া হয়েছো? একটু বলো তো বৌদি। হ্যাঁ, তোমার পাড়া প্রতিবেশী লোকজনই বলছে যে তোমার মানসিক ছিল বলে তুমি ন্যাড়া হয়েছো। আর এত কিছু বিষয়গুলো যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে ধরছে, এরপরেও তোমার লজ্জা শরমের তো লটুকুনিও নেই। তুমি মুখ উঁচিয়ে গলা বাড়িয়ে তুমি ঝগড়া করতে বসে পড়ো, কন্ট্রোভার্সি করতে বসে পড়ো। মানে কি বলবো, কি বলবো। এই রিসেন্ট 2-3 দিন আগে তোমার একটা ভিডিওতে দেখলাম তুমি বলছো, হ্যাঁ তোমাদের সবার চরিত্র খুব ভালো, তো হ্যাঁ তোমরা তোমাদের চরিত্র ধুয়ে ধুয়ে জল খাও, আমি খুব খারাপ, আমার চরিত্র খুব খারাপ, আমি খুব খারাপ মেয়ে বলে তুমি হাসছো। শোনো একটা কথা বলি বৌদি, যার বাড়িতে সত্যি একটা ক্যান্সার পেশেন্ট থাকে না, বা একটা ক্যান্সার রুগী যে হয়, তার মাথায় না এসব ঝগড়াঝাটি আসবে না। সেই মানুষটা বা তার বাড়ির যে যারই এই ধরনের প্রবলেম হোক না কেন, তারা যখন এই খবরটা প্রথম ডাক্তারের থেকে নিজের কানে শুনতে পায় না যে হ্যাঁ তার এই রোগটা হয়েছে, বা তার পরিবারের কারোর এই রোগটা হয়েছে, তখন থেকেই মুষড়ে পড়ে। তার একটাই লাইফে সঙ্গী হয়ে যায় কান্না। খুব কম সংখ্যক মানুষ আছে মনের জোর, হ্যাঁ মনের জোরে চলে, খুব কম সংখ্যক লোক। হ্যাঁ দেখো একটা জিনিস তো মানুষ হচ্ছে অভ্যাসের দাস। কোনো জিনিসকে মানে সঙ্গে নিয়ে চলতে চলতে ওটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কিন্তু তারা কেউ তোমার মতন না মুখ উঁচিয়ে ঝগড়া করতে বসে যায় না গো, এটা প্রথম কথা। তা আমি তোমাকে এই কয়েকদিন আগে একটা কমেন্ট করেছিলাম যে তোমার বাড়িতে লোকজন ঢুকছে, তুমি তোমরা কেউ দেখা করছো না কেন, দেখা করছো না কেন? অপর্ণাদি, কি যেন অপর্ণাদির চ্যানেলটার নাম, সাজানো অপুর সংসার, হ্যাঁ অপর্ণাদি। যাই হোক আমার নামটা নেয়নি, নাম না নিয়েছে একদিকে ভালোই করেছে। ওটা আমি আমার অন্য আইডি থেকে কমেন্টটা করেছিলাম, অন্য আইডি বলতে আমারই ফটো দেওয়া, আমারই নাম দেওয়া, ওটাতে কোনো চ্যানেল ফ্যানেল নেই, ওটার থেকে করেছিলাম। হ্যাঁ, তো কমেন্টটা তুলে বলেছিল, তার উত্তরে তুমি তখন বলেছো কাকে ঢুকতে দেই না আমাদের বাড়িতে, কাকে ঢুকতে দেই না, যেটা জানো না সেটা নিয়ে বলবে না। সত্যি কি তাই বৌদি? সত্যি কি তাই? তুমি বলো তো, তাহলে তোমাদের বাড়ির সামনের গেটে তালা মেরে রাখো কেন? হ্যাঁ, চোরের মতো পেছন দিক দিয়ে তোমাদের যাতায়াত করতে হয় কেন? নোংরা ফেলতে যে লোকজন মানে আসে, মিউনিসিপ্যালিটির লোকজন, মানে সাত সকালে ভোরবেলা কাকভোর থাকতে নোংরা বের করে রাস্তায় তোমরা রেখে আসো, যাতে দিনের আলো ফুটলে লোকজন আসলে যাতে আর না তোমাকে বেরোতে হয়। কেন বৌদি এরকম? কেন গো? হ্যাঁ, তোমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, গ্যাসের লোকটাকে তুমি বাড়িতে ঢুকতে দিচ্ছ না, তোমার নাকি মায়ের বাড়ির থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসলে। আচ্ছা, শুনলাম সরস্বতী পূজা করবে, সরস্বতী পূজা করবে, খুব ইচ্ছা তোমার, সরস্বতী পূজাও করলে না। তোমার বাড়ির লোক নাকি তোমাকে মানা করেছে, কি কারণে মানা করেছে? এখন তো তুমি অসুস্থ নও, যথেষ্টই সুস্থ আছো, যথেষ্টই ঠিকঠাক আছো,
তাহলে তোমার বাড়িতে একটা অতটুকুনি বাচ্চা ছেলে আছে যার লেখাপড়ার বয়স, আমরা তো জানি যাদের বাড়িতে পড়াশোনা করার স্টুডেন্ট থাকে তাদের মা বাবারা খাক না খাক ছোট্ট করে হলেও সরস্বতী পূজাটুকু করে, তা তুমি করলে না কেন? আসলে বলো, ওই যে পুরোহিত মশাই ঢুকবেন, ওটাতেও তোমার প্রবলেম, ওটাতেও প্রবলেম, যার জন্য সরস্বতী পূজাও করলে না। আর বাই দি ওয়ে, তোমার বাচ্চাটাকে পড়তে ঠড়তে বসাও না ভালো করে। না, দেখতে পাই যে ও পড়তে বসে, কিন্তু মানে সেই রকম অর্থে একটা কিন্তু দেখতে পাই না। ওকে স্কুল ফুলে ভর্তি করা বা কিছু কোনো কিছুই তো হেলদোল তোমাদের সেরকম দেখি না গো। কি ব্যাপার? মানে অনেক কোশ্চেন আছে আমার ভেতরে, অনেক। মানে স্কুলে ভর্তি করছো না কেন বাচ্চাটাকে? নাকি ভর্তি করতে পারছো না? কোথাও কি কোনো প্রবলেমে পড়ে যাচ্ছ? একটা টিউশন নাই, কিছু নাই, একটা কিরকম যেন মানে সারাক্ষণই দেখি বাচ্চাটাকে খাওয়াচ্ছ দাওয়াচ্ছ এইসব করছো। রিসেন্টলি বললে তুমি বাচ্চাটা বোর হয়ে যায়, বাচ্চাটার জন্য একটু টিভি টিভি হলে ভালো হয়। সিরিয়াসলি সিরিয়াসলি মানে কিছু বলার নেই তোমাকে। তা দেখো এইভাবে তুমি কতদিন চলতে পারো। তবে অনেক কথা শুনেছি তোমার সম্পর্কে, ভিডিও দেখেছি। হ্যাঁ, তুমি শিলিগুড়িতে যে ছিলে, শিলিগুড়িতে এসে যে তুমি কি ধরনের আচার ব্যবহার করে গেছো তাও জানি। তোমার মানে শিলিগুড়ির কিছুই ভালো লাগেনি, তাই না? নর্থ বেঙ্গলের দাদা বৌদির রেস্টুরেন্টের খাওয়া দাওয়া ভালো লাগেনি, মানে যত টাকা পয়সা নিয়েছে তারা সেই পরিমাণ খাওয়া দাওয়া দেয়নি, ফুচকাওয়ালার ফুচকা ভালো লাগেনি, তোমার কিছুই ভালো লাগেনি। মানে আশ্চর্য, আশ্চর্য। এরপরে বলি, তুমি তোমার ভিডিওতে বলেছিলে যে তোমার নাকি ভীষণ হাত কাঁপে। হতে পারে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, যেই মানুষটার এরম ভাবে হাত কাঁপে সে 5-10 মিনিটে স্কুটি চালানো শিখে নেয় কি করে? সে এরম মানে কন্টিনিউয়াসলি নাড়াতে হয় এই ধরনের রান্নাগুলো, যেমন হোয়াইট সস পাস্তা, মাটন রান্না, এগুলো কন্টিনিউয়াসলি সে করে কি করে? ভালো মন্দ খাওয়ার তো কোনো কমতি তোমাদের নেই, কোনো কমতি নেই। হ্যাঁ বৌদি, এই বেলা তোমার হাত ফাত কাঁপে না? এই বেলা কাঁপে না, না বলো? নাকি যখন দেখতে পাচ্ছ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে বিভিন্ন দিক থেকে চেপে ধরছে, অমনি তোমার রোগগুলো সব কর্পূরের মতো উধাও হয়ে যাচ্ছে নাকি? অ্যাকচুয়ালি কি বলো তো, তুমি তো টিকটক থেকে ফেমাস, তা তুমি ভেবেছিলে ইউটিউবে এসেও মানে এইভাবে তুমি আরো ফেমাস হবে, হয়েওছো, হয়েওছো, কিন্তু এইটা তুমি ভাবতে পারোনি যে বুমেরাং হয়ে তোমার এই রোগের বিষয়বস্তুটাই তোমার মারণাস্ত্র হয়ে যাবে। মানে যেই মানুষজন তোমাকে এত ভালোবাসা দিয়ে তোমার 2,35,36,হাজারের চ্যানেলে নিয়ে গিয়ে পৌঁছেছিল তোমাকে, যেখানে তোমার ভিউজ হতো মানে 2 লাখ 3 লাখের ওপরে, সেই ভিউজ এখন কমে কমে ঠেকেছে 8, 9, 10-এ। তুমি এই জায়গাগুলো ভাবতেও পারোনি, তাই না বৌদি? তাও তোমার ঔদ্ধত্যের শেষ নেই। তুমি কোন মুখে এই কথাগুলো বলো যে যাদের ইচ্ছে হবে আমার ভিডিও দেখবে, যাদের ইচ্ছে হবে দেখবে না? কোন মুখে বলো? টাকাটা আমাকে ইউটিউব দেয়। আরে টাকা তোমাকে ইউটিউব দেয় মানে আজকে ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখে বলে তুমি টাকাটা পাও। তুমি সেই ভিউয়ার্সদের দিনের পর দিন অপমান করো, দিনের পর দিন। হ্যাঁ, তারপরেও তুমি আবার বড় মুখ করে বলতে আসো তোমার বলে প্রচুর ফ্যান ফলোয়ার, সবাই বলে তোমাকে কত ভালোবাসে। কোথায় গো? দেখতে পাচ্ছি না তো, দেখতে পাই না তো তাদেরকে। আশ্চর্য ব্যাপার। তা তুমি এখন যে মানে একটু দমে গেছো, তোমার কথাবার্তা সবেতেই বোঝা যায়, বুঝলে তো? তুমিও দমেছো, আর তোমার দেওর কাম হাজবেন্ডটিও দমেছে যবে থেকে বুলটি সামনে গেছে, যবে থেকে বুলটি সামনে গেছে। আমি 100 বার বলবো, বুলটি যা করেছে ঠিক করেছে। অনেক ক্রিয়েটাররাই বলছে বা অনেকেই বলছে যে বুলটি কেন প্রশাসনের সাথে তখন কেন যোগাযোগ করেনি, এই করেনি ওই করেনি। আরে বাবা, আপনারা কি দেখতে গিয়েছিলেন যে সেই সময় বুলটি কি স্টেপ নিয়েছে কি নেয়নি, বা কতটা কি করেছে না করেছে? বা বুলটিও হয়তো একটা মাধ্যম খুঁজছিল, যে যেই মাধ্যমের মধ্য দিয়ে বুলটিও হয়তো চেয়েছিল যে এই বারিশের সমস্ত কিছু সামনে আসুক, সেই জন্যই ও হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরেছে। হ্যাঁ, বেশ করেছে বুলটি তোমার বাড়িতে গিয়েছে, তোমার দমে কুলায়নি বুলটির সঙ্গে মুখোমুখি হওয়ার। হ্যাঁ, বুলটি তোমার বরের গায়ে হাত তুলতে গেছিল, তাই না? আর তোমার বর হাতে চুড়ি পরে চুপটি করে বসেছিল। খুব তো বড় মুখ করে বললে বুলটিকে নাকি জুতোর বাড়ি মারবে। মানে কি তুমি, তোমার এত বড় সাহস? বুলটির পাশে আমরা প্রত্যেকে রয়েছি, প্রত্যেকে রয়েছি, বুঝতে পেরেছো? তা তোমার মা তো সব ভিডিও করেছে শুনলাম যতদূর। তা বুলটি যে তোমার বরকে মারতে গিয়েছিল সেই ভিডিওটাও নিশ্চয়ই করেছে। তা ওই ভিডিও ফুটেজটা আমাদেরকে দেখালে না কেন?
আমরা যারা, আমার কথা বাদই দাও, আমি তো নয় আজকে এই প্রথম ভিডিওটা তোমাকে নিয়ে আর না থাকতে পেরে বলতে এলাম, যারা এতদিন ধরে করেছে তাদের মুত্তর জবাব দিলে না কেন? ভিডিও ক্লিপস তুলে দিয়ে যে এই দেখো বুলটি আমার বরকে মারতে এসেছে। মানে এত গুল তোমরা মারতে পারো কি বলবো, একটু লিমিট রাখো। তারপরে তুমি তোমার ভিডিওতে বললে পুলিশ প্রশাসন থেকে বলেছে হ্যাঁ আপনার চ্যানেল তো, আপনার যা খুশি আপনি ভিডিও করতে পারেন, কোনো ব্যাপার না। রিয়েলি রিয়েলি তাই যদি হয় তাহলে আমার চ্যানেল, আমি চ্যানেলের ওনার, আমি কাল থেকে যদি মনে করি আমি উলঙ্গ হয়ে ভিডিও করব, কারো কিছু বলার নেই। হয় কি? হয় না তো। আবার তুমি মুখ বাড়িয়ে বলছো যে যে হ্যাঁ আমরা যা করেছি সে তো আমরা আমাদেরকে নিয়ে করেছি, আমরা তো অন্য কাউকে বেচতে যাইনি। না, তোমরা তোমাদেরকে নিয়ে করেছো, মানছি, কিন্তু তোমরা যেই টপিকসটাকে বেছে নিয়েছো না নিজেদেরকে ভাইরাল করার জন্য, ক্যান্সারের মতন একটা বিষয়বস্তুতে, এতে না অনেক মানুষের যারা সত্যিকারের এই রোগটাতে রোগগ্রস্ত তাদের মনোবলটা তোমরা ভেঙে দিয়েছো। আবার অনেকের মনে তোমরা আশার আলো জাগিয়ে তুলেছো। অনেক মানুষ হয়তো তোমাকে দেখে ভাবতে শুরু করে দিয়েছে যে হ্যাঁ আমিও মনে হয় সুস্থ হয়ে যাব, আমিও মনে হয় সুস্থ হয়ে যাব। সেই মানুষটা হয়তো 4th স্টেজের ক্যান্সারের পেশেন্ট। তাহলে তুমি মানে কি ভালো বার্তাটা তোমরা দিয়েছো এখানে? কি ভালো বার্তাটা দিয়েছো বলো তো? এখনো সময় আছে, ভালো কথা বলছি, দর্শকদের সামনে এসে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও। দেখো মানুষ, দর্শক নিশ্চয়ই তোমাদেরকে ক্ষমা করে দেবে, মানুষ মাত্রই ভুল হয়। সেইগুলো না করে তুমি রোয়াব দেখাও, তোমার মুখে যা আসে তুমি তাই বলো, তুমি থানা পুলিশের ভয় দেখাও। তোমার এমন কিছু কিছু ভিডিও আমরা দেখে রেখেছি না, যে ভিডিওগুলো প্রশাসনের কাছে দেখালে মুক্তর জবাব প্রশাসন তোমাদেরকেই দেবে। এইটুকু মনে করে রাখবে, বুঝতে পেরেছো? অনেক খেলা তুমি খেলছো, অনেক খেলা তুমি খেলছো। তারপরে আরো একটা কথা বলি বৌদি, তুমি এতদিনে বলছো মানে বুলটি তোমার বাপের বাড়িতে গিয়েছে, তুমি তারপর থেকে বলছো যে তোমরা নাকি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছ। ও মাই গড, রিয়েলি? বুলটি তো না হয় একজনকে নিয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স কাকে বলে? মানে সত্যি কি ও কোনো হামলা ঠামলা করতে গিয়েছিল তোমার বাড়িতে? হামলা করতে গেলে তো বুলটি আরো লোক লস্কর নিয়ে যেত, সেরম তো কিছু করেনি। এবং আমি যতদূর ভিডিও ধরুন জানতে পেরেছি বিভিন্ন ক্রিয়েটার্সদের মারফত, যে বুলটি আরেকজনকে সাথে নিয়েই গেছিল, তোমার মা তাকে ভেতরে পর্যন্ত দেয়নি। তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে গেল কি করে ব্যাপারটা? আর আমার কথা হচ্ছে বুলটি নয় শিলিগুড়ি থেকে ঝগড়া করতে নাকি তোমার সাথে ঝগড়া করার যে দুর্গাপুরে গিয়েছিল, তুমি নিজে বলেছো তোমার ভিডিওতে। সেটা তোমার কাছে এত বড় হয়ে গেল একটা ডোমেস্টিক ভায়োলেন্সের মতো ব্যাপার। তা তুমি তোমার যে হাজবেন্ড ছেড়ে এসেছো, আরে বৌদি বুঝতে পেরেছো তো কোন হাজবেন্ডের কথা বলছি? যে হাজবেন্ড তোমার উপর দারুণ অত্যাচার করতো, তোমাকে মারধর করতো, তোমাকে সিগারেটের ছ্যাঁকা দিত, যা যা তুমি তোমার ভিডিওতে বলেছো। তা এত অত্যাচার তুমি সহ্য করেছো, তখন তুমি থানা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলে। ওইগুলো মনে হয় রিয়েল ডোমেস্টিক ভায়োলেন্স ছিল বৌদি। ওইগুলো না করে তুমি তখন কলকাতা, মালদা, শিলিগুড়ি রাতের অন্ধকারে বাসে করে ছোটাছুটি করে বেরিয়েছো, রাতারাতি ফোন করেছো এই বুলটিকেই ফোন করেছো যে আমি আসছি, তুই কি আমাকে একটু হেল্প করতে পারবি? তুমি এতটাই ছোট লোকের ছোট লোক যে তোমার সাথে যে তোমার ওই ইল্লিগাল দেওর কাম হাজবেন্ডটি ছিল তার কথাও প্রথমে তুমি বুলটিকে জানাওনি। একটা কথাই আছে না, কানা মনে মনে জানা। তুমি তো জানতে যে তোমার সাথে যে মূর্তিমানটিকে তুমি বগল দাবা করে নিয়ে এসছো সে তো তোমার কেউ হয় না, যার জন্য বুলটিকে তুমি প্রথমে সেটা জানাতে পারোনি, শুধু হেল্প চেয়ে গেছো যে আমরা এরকম আসছি বাচ্চাটাকে নিয়ে, আমাদেরকে কি হেল্প করতে পারবি? শুধু হেল্প চেয়ে গেছো। বাচ্চাটা ছাড়াও যে তোমার সাথে তোমার ইল্লিগাল দেওর কাম হাজবেন্ডই ছিল, ভয়ে তুমি সেই দিন সেই রাতে বুলটিকে তোমার ওই ইল্লিগাল হাজবেন্ডের কথাটা বলতে পারোনি, শুধু বলেছিলে যে তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে আসছো, তাতে বুলটিরা তোমার হেল্প করতে পারবে কিনা। তুমি ভেবেছিলে যদি আমি শিলিগুড়ির মতো জায়গায় জায়গা না পাই, ওই জন্য ওটা কিন্তু প্রথমে বলনি, যখন তোমাকে রিসিভ করে নেয় তারপর বুলটি জানতে পারে। তাহলে এই সমস্ত ধরনের যখন বড় বড় আকারের ডোমেস্টিক ভায়োলেন্স তোমার শ্বশুর বাড়িতে তোমার প্রথম হাজবেন্ড যখন তোমার ওপরে ছিল, তার জন্য কটা তুমি পুলিশ প্রশাসনের কাছে দৌড়েছিলে বৌদি? মনে তো হয় দৌড়াও। আর বুলটি একদিন গেল তাই জন্য তুমি পুলিশ প্রশাসনের কাছে গেছো, পুলিশ প্রশাসন উল্টো নাকি তোমাদের হয়েই কথা বলেছে। মানে হাস্যকর না? একটু না বুঝে শুনে কথা বলো, বুঝলে তো? আর লোক হাসিও না। তো চলো এইটুকুই বলে গেলাম, এই সমস্ত নোংরামো আর করো না, আর নেওয়া যাচ্ছে না। আর যাকে সাথে এখন হাজবেন্ড তোমার রয়েছে, সত্যি করে বলো তো, আমি পার্সোনালে ঢুকতে চাইছিলাম না কিন্তু বাধ্য হয়ে বলছি, সত্যি কি সে তোমার হাজবেন্ড?
কি করে হয়? তোমার আগের হাজবেন্ডের সাথে তোমার ডিভোর্স হয়নি, একে তুমি বিয়ে করলে কি করে? আর আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ির মতো জায়গায় না উইদাউট ডকুমেন্টসে কেউ কাউকে বাড়ি ভাড়ায় থাকতে দেয় না। তাহলে তো লিভ ইনেই সবাই থাকতো। আমাদের এখানে তো লিভ ইনেও যদি কেউ থাকতে চায় সেই জায়গাতেও বাড়ি ভাড়া পায় না। ও উল্টি তোমাকে দিন রাত্রি থাকতে দিয়েছে, হেল্প করেছে, ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্যে, ওই যে বেশি ভালো করেছে ওই জন্য এখন ওর পেছনে আছলা বাসটা দিচ্ছ, তাই না? মানে এত নির্লজ্জ কি করে হও তোমরা? তো যাই হোক, তোমাকে নিয়ে বলতে গেলে না মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আসবো ধীরে ধীরে আসবো। তো এইটুখানি তোমাকে বলে গেলাম, নাটকটা না কম মারাও, আর মারিও না, এতদিন যা মারিয়েছো মারিয়েছো, আর মারিও না। এবার ভীষণ মনোটোনাস লাগছে, তোমার মুখে চোখে শয়তানি ফুটে উঠছে। বুঝতে পেরেছো যে প্রকৃত ক্যান্সারের রুগী হবে না, তার চোখে মুখে এরকম ঝলক দিখলা যা এইরকম ধরনের একটা মিচকি মিচকি শয়তানি শয়তানি হাসি থাকবে না। তোমার খুব চিন্তা না যে তোমার চুলগুলো এবড়ো খেবড়ো ভাবে উঠছে, তোমার মা বলছে এখন থেকে সিঁথি করতে। আরে মূর্খ, এখনো তোমার সিঁথি করার মতন চুল বড় হয়নি, আর একটু চুল বড় অটোমেটিক দেখবে সিঁথি করতে পারবে। মানে আজব, একটু তো লিহাজ করো। নিজেদের মানে চ্যানেলের স্বার্থে নিজের বাচ্চাটার ভবিষ্যৎটা একদম ঝরঝরে করে ফেলছো। কোনো দর্শক ভিউয়ার্স বন্ধুরা যখন তোমার বাচ্চার পড়াশোনা নিয়ে কথা বলতে চায়, তুমি মুত্তর জবাব দিতে ঝগড়া করতে বসে পড়ো। লজ্জা করে না? লজ্জা করে না? তোমার হাজবেন্ড একটা ওষুধের দোকানে চাকরি করে, কোনো কাজ ছোট না, খুব ভালো কথা, খেটে খাচ্ছে। তা তুমি সবাইকে বলো কেন অফিসে গেছে অফিসে গেছে? বলো না যে সে ওষুধের দোকানে কাজ করছে, সে তার কাজের জায়গায় গেছে। মানে এমন এক একটা কাজ করো না যেগুলো প্রত্যেকের চোখে প্রথম কথা খেলো লাগে আর ধরা পড়ে যাও। আর তুমি যে মানে সব দিক দিয়ে এখন লেজে গোবরে হয়ে যাচ্ছ না, তোমার ভিডিও দেখলেই বোঝা যায়, তোমার চোখ মুখ কথাবার্তা দেখলেই শুনলেই বোঝা যায়। তো এইগুলো এবার বন্ধ করো, এইটুকুই বলার ছিল। তো চলো বন্ধুরা, মনে হলো এইটুকু কথা বলা যায় বৌদিকে, তাই বললাম। ধীরে ধীরে আরো ভিডিও আনবো এই বৌদির নিয়ে। তো এই ভিডিওটা এখানেই রাখছি। আমি যে কটা কথা বললাম তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো তো যে আমি কি খুব ভুল কথা বলেছি। যদি আমার কোথাও কোনো ভুল থেকে থাকে তোমরা কমেন্ট করে আমাকে শুধরে দিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা বাই, লাভ ইউ অল।